ওকে, ওয়েলকাম সবাইকে। আমাদের জিকে 1 ক্লাসটা আমরা কিন্তু একবার করেছিলাম, কিন্তু একটু আগে হওয়াতে ক্লাসটা আবার একটু আপনাদেরকে অন্তত ওয়ার্কবুক অংশটুকু করে দিচ্ছি। আপনারা যেটা করবেন, আপনাদের কিন্তু রেকর্ডটা দেওয়া আছে। জিকে 1 এর যে ফার্স্ট সেশনটা হয়েছিল সেটা কিন্তু রেকর্ডটা দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা জিকে ম্যাটেরিয়ালস এর দুইটা করে পার্ট থাকে। একটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস, যেটা আমাদের লেকচার ম্যাটেরিয়ালস এর শুরুতে দেওয়া থাকে। সেখানে যে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু বিশেষ করে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। যে ধরনের বানানগুলা একটু বিশেষ করে জরুরি, সে ধরনের জিকে গুলো কিন্তু আমরা রিডিং ম্যাটেরিয়ালস দিয়ে রাখি। তো এগুলোর পড়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু ওয়ার্কবুক থাকে আমাদের আরেকটা পার্টে। সেখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট থাকে। এইগুলো আমাদের অ্যাসাইনমেন্ট আকারেই কিন্তু আপলোড করা হয় আমাদের গুগল ক্লাসরুমে। আপনারা আজকেও পেয়েছেন, আজকে আমি দুইটা একসঙ্গে দিয়ে দিয়েছি আপনাদের মেয়ে ব্যাচের জন্য। এক্সপেক্টেড হচ্ছে আপনারা এই টপিকের যেটা লিটারেরি চাওয়া হয় বা আমি যেটা এক্সপেক্ট করি, আপনারা এই রিডিং ম্যাটেরিয়ালসটা কমপ্লিট করবেন, পড়বেন। রিডিং ম্যাটেরিয়ালসটা পড়ার পর এই রিডিং ম্যাটেরিয়ালস এর সাথে সম্পর্কিত এবং একই টপিকের উপর এখানে যে ওয়ার্কবুকটা আছে, এই ওয়ার্কবুক গুলো আপনারা কমপ্লিট করবেন। এটাই কিন্তু আসলে এক্সপেক্ট করা হয়। তো আপনারা এটা পড়ার পর এখানে সমস্ত কিছু কিন্তু আবার রিডিং মেটেরিয়ালস থেকে থাকবে তা না, বরং রিডিং মেটেরিয়ালস এ নেই এরকম বিষয়ই বেশি থাকে। এই ওয়ার্কবুকের অংশগুলো কমপ্লিট করতে হলে আপনাকে আসলে একটু সময় নিয়ে এই চ্যাপ্টারটার উপর কিছু বেসিক জিনিস পড়াশোনা আমি করতে ডিম হবে, ভাজি কিছু জিনিস করতেছিলাম। খুঁজে বের করতে হবে। এই ধরনের কিছু কিন্তু এক্সপেকটেশনস থাকে। তো ওটা ভাবছি আপনারা আমি কি যেটা করবো? করেন, নয়েজ হচ্ছে, খাইছি খালি। নয়েজটা একটু অফ করি, নয়েজটা একটু বন্ধ রাখি, নয়েজটা একটু বন্ধ রাখি। কোথাও থেকে কারো একটা মাইক অন আছে? ওকে, আপনাদের বাসার কথা শুনতে পাচ্ছি। একটু মাইকটা অফ রাখি, ডিভাইসটা একটু মিউট রাখি, একটু ডিভাইসটা মিউট রাখি। ওকে, তো ওয়ার্কবুকটা এখানে আপনারা সবগুলো এখানে আপনারা যতগুলো ওয়ার্কবুকে যতগুলো কম্পোনেন্ট আছে এর সবগুলো কিন্তু আহ, খুঁজে পাবেন বা সবগুলো সলভ করতে পারবেন এরকমটা না। কিন্তু এই ট্রাইটা কিন্তু আপনাদের থেকেই করতে হবে, মানে ওয়ার্কবুক গুলো কিন্তু নিজে থেকে সলভ করার ট্রাই করতে হবে। আহ, এটা আমার প্ল্যান ছিল যে এটা আপনি শুরুতে পেয়ে যাবেন, আপনার উইকের শুরুতে আপনি ওয়ার্কবুক সহ রিডিং ম্যাটেরিয়ালসটা পেয়ে যাবেন। আপনি সারা সপ্তাহ এটার উপর কাজ করবেন। এট দ্য এন্ড অফ দ্য উইক আপনার হয়তো বা 10টা বা 15টা বা 12টা, 10টা, 8টা, 10টা সমস্যা থাকবে। আমি আপনার সমস্যাগুলো সলভ করে দিব। যদি এটা করা হতো বা এটা যদি কেউ করেন ঠিক এভাবেই, তিনি আসলে এই মেথডটার সর্বোচ্চ ফায়দাটা পাবেন। কারণ এখানে প্রত্যেকটা জিনিস আপনি যখন সার্চ করবেন, খুঁজবেন, এটার পাশাপাশি কিন্তু আপনি আরো অনেক কিছুই পাবেন। হ্যাঁ, অনেক কিছু শিখবেন। তখন কিন্তু আবার আপনাকে এটার পাশাপাশিও নোট নিতে হবে। এখানে নাই এরকম কোনো প্রসঙ্গ বা এরকম কোনো তথ্য যেটা পরীক্ষায় আসার মতো। এরকম কোনো বিষয় পেলে সেগুলো কিন্তু আপনি নোট নিয়ে এটাকে আরো একটু এনরিচ করবেন। এটা হলো একেবারে গ্রামারলি এটার হলো এক্সপেকটেশনস, এই ওয়ার্কবুক মেথডটা। তার ফলে যেটা হবে, এক একটা টপিকের উপর আপনি আসলে অনেক কম্প্রিহেন্সিভলি জানতে পারবেন, শিখতে পারবেন। আমাদের এখানে এই ম্যাটেরিয়ালসটাতে বা এই ওয়ার্কবুকে যা আছে এটা নিয়েই অনেকে খুব হিমশিম খান। এটা নিয়েই কুলাইতে পারেন না, এটা নিয়ে সলভ করতে পারেন না, এরপরে আর এক্সট্রা নিয়ে তো ভাবেনি না। কিন্তু আপনি যদি ঠিক 5 দিনের, আমাদের যে 5 দিনের উইক, প্রতিদিন সম্ভবত আমাদের জিকে 2 ঘন্টা করে পড়ার কথা, তো 10 ঘন্টা পড়ার মতন ম্যাটেরিয়ালস কিন্তু আবার এটা না। এটা হার্ডলি 2 দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ওয়ার্কবুক, একদিনে। বাকিটা এক্সপ্লোর করে করতে করতে যতটুকু করতে পারেন 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবং আপনি যদি এটা সার্চ করে ঠিকঠাক মতো খুঁজে বের করেন, 5 দিনে ওয়েল এনাফ। বরং এটার সঙ্গে আরো অনেক অ্যাড আপ হবে, যোগ হবে।
আরো বেশি যোগ হবে, তথ্যগুলো আরো অনেক বেশি যোগ হবে। তো এটাই হলো এক্সপেকটেশনস, যে আপনারা এটা নিজের থেকে আগে ট্রাই করবেন। নিজে থেকে ট্রাই করার পরে যেগুলো পারবেন না সেগুলো আমরা ক্লাসে সলভ করব। ওকে। তো এটা হলো আমাদের আসলে এক্সপেকটেশনস এর কথা। রিয়েলিটি যেটা হলো যে অনেকে এই মেথডটাতে যেটা দেওয়া আছে সেটা পড়তে গিয়েই হিমশিম খান, আর তারপরে মনে করেন যে স্যার এটা তো সলভ করে দিবে। আমি তো ডেফিনেটলি সলভ করে দিব, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার এই সলিউশনটা আমি করে দেওয়া মানে হলো এই ওয়ার্কবুক মেথডে আসার বা এইভাবে আমাদের ট্রাই করা যেটা অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারলাম না। ঠিক আছে। সো এই অ্যাডভান্টেজটা যদি না নিতে পারেন তাহলে আসলে এত অ্যারেঞ্জমেন্টের কোনো অর্থ নেই। এই জন্য আমি যারা একটু এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিক মানে কি, যার কাছে 2 মার্কস ম্যাটার করে, এরকম যদি এনথুজিয়াস্টিক কেউ থাকেন বাংলাদেশ ব্যাংকের জন্য, মানে সিরিয়াসলি, মানে মাথা থেকে মাথায় সেরকম প্যাশন আছে যে না আমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট, যেখানে আমার 2 মার্কস মানে হচ্ছে অনেক কিছু, তো তারা অনেক মেটিকুলাস হওয়াটাই এক্সপেক্টেড। হ্যাঁ, এই বিষয়গুলোর উপর আরো অনেক বেশি আপনি আরো বেশি নলেজ গ্যাদার করবেন, ইনফরমেশন গ্যাদার করবেন, শিখবেন। এটা জাস্ট একটা স্কেলেটন দাঁড় করে দিয়েছি আমি। হ্যাঁ, এখানে ওয়ার্ক বুকে দেখেন এক একটা আইটেম কতগুলো আছে, হার্ডলি 60, 70, 50, 60 এরকম। এখানে আছে ট্রু ফলস আছে 60, আপনার এটা আছে সম্ভবত 50। ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ এত বিগ একটা চ্যাপ্টার, এখানে এটা কিন্তু আমার মনে হয় যে টোটাল যে কন্টেন্ট এটার উপর আসলে রেডি করা সম্ভব, তার এখানে 1/3 আছে, হার্ডলি 1/3 আছে। তো এটা আমাদের আসলে এটুকুও এনাফ না, যারা অন্তত বাংলাদেশ ব্যাংকের জন্য ট্রাই করবেন, যেখানে প্রতিটা মার্কস, মানে প্রত্যেকটা মার্কস আলাদা করে ম্যাটার করবে, তাদের জন্য কিন্তু এটা কোনোভাবেই সাফিসিয়েন্ট না, এটা জাস্ট একটা গাইডলাইন। ওকে। এবার আমরা একটু চলে আসি আমাদের ওয়ার্ক বুকটাই। এটার কিছু রিডিং মেটেরিয়ালস এর সাথে বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিং গুলা আমরা আমরা আসলে ওই ক্লাসে করেছি, আলোচনা করেছি। এর পাশাপাশি আজকে আমি আর খুব কনসেপচুয়াল কোনো জায়গা যাব না, শুধুমাত্র ওয়ার্ক বুক গুলো কমপ্লিট করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু শুনি। প্রশ্ন থাকা উচিত, আহ, এই এই বিষয়টার উপর প্রশ্ন থাকা উচিত যদি কেউ পড়ে থাকেন। স্যার স্যার আমার একটা কোশ্চেন কোশ্চেন ছিল। স্যার। হুম, একজন স্যার করে এই বলেন। স্যার এই ওয়ার্কবুক ওয়ানে স্যার ওই নন শিডিউল ব্যাংকে গ্রামীণ ব্যাংকের কথা উল্লেখ আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে স্যার এখন 4টা ব্যাংকের কথা আছে, গ্রামীণ ব্যাংকটা আর কি নাই এখন। এই ধরনের কোশ্চেন আসলে কি গ্রামীণ ব্যাংকের কথা উল্লেখ করব না তাহলে? না, অবশ্যই উল্লেখ করবেন। পাঁচটা পাঁচটাই। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে না থাকলে কোনো কিছু মিথ্যা হয়ে যাবে? না, মিথ্যা না হয়ে যাবে স্যার। না, এখনো লাইভ নন শিডিউল ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক আছে। সো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাউন্ট না করলে এটা কাউন্টের বাইরে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, অবশ্যই পাঁচটা। ঠিক আছে স্যার। হ্যাঁ, আরেকটা কেউ একজন প্রশ্ন করছিলেন, বলেন। স্যার আমার একটু কিছু বেসিক কোশ্চেন আছে স্যার। হুম হুম। হ্যাঁ স্যার, বলছিলাম যে যে মানে এই যে ভেঞ্চার ব্যাংকটা কি আসলে, এই যে প্রথম হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক যে প্রথম জয়েন করে আর কি, বা শুরু আর কি, এরকম একটা কোশ্চেন দেখছিলাম। তো এই ভেঞ্চার আচ্ছা, ব্যাংকটা আর কি বুঝতেছিলাম না। ভেঞ্চার ব্যাংক একটা জিনিস, আমরা আগে ভেঞ্চার ওয়ার্ডটা বুঝি। ভেঞ্চার, জি স্যার। এটা বুঝলে এটার সঙ্গে আমরা যা যোগ করব তাই সেটাই প্রকাশ করবে। ভেঞ্চারের একটা অল্টারনেটিভ সিনোনিমাস একটা ওয়ার্ড হতে পারে স্টার্টআপ। আমরা কি স্টার্টআপ বুঝি? না স্যার। স্টার্টআপ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের একেবারে শুরুটা। স্টার্টআপ মানে হচ্ছে শুরু করা। তার মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা উদ্যোগ, সেটা শুরু হয় আসলে কনসেপ্ট থেকে। কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথায় বিল্ড আপ হয়, কনসেপ্ট কিভাবে ক্রিয়েট হয়, বা আমরা আইডিয়া বলতে পারি, বিজনেসের একটা আইডিয়া, আইডিয়া বা কনসেপ্ট। এই আইডিয়াটা ডেভেলপ হয় একজন চিন্তাশীল, একজন ক্রিয়েটিভ মানুষের মাথায়। মোস্ট প্রবাবলি এটা হতে পারে
at a time of his or her growing period in educational institutions like universities. That means a fresh graduate who is passing from the university, he or she must have an idea to uh, establish a startup. এই ধরনের আইডিয়া নিয়ে একটা গ্রাজুয়েট যখন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়, তার এই আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকা মানে প্রয়োজন হয়। মানে একটা আইডিয়া তো শুধুমাত্র হুট করে জেনারেট হতে পারে না, এর পিছনে বিভিন্ন লগ্নি বা ইনভেস্টমেন্ট এটা প্রয়োজন হয়। এখন উন্নত বিশ্বে যেটা হয়, ইউনিভার্সিটির এই ধরনের রিসার্চ বেসড গ্রাজুয়েটরা যখন বের হয়, তারা কোন একটা বিষয়ের উপর নতুন একটা কিছু আইডিয়া তৈরি করে বা বিল্ড আপ করে, সেটার এক ধরনের একাডেমিক এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে এসে এমন একটা আইডিয়া নিয়ে এসে হাজির হয়, তখন তার দরকার হয় ফাইন্যান্স। এই ফাইন্যান্সটা প্রোভাইড করে কিছু ভেঞ্চার ব্যাংক। এবার আমি একটু যোগ করছি ভেঞ্চার শব্দটার সাথে। সাপোজ এ ভেঞ্চার ব্যাংক কি করে, তারা ছোট ছোট ফান্ডে এইরকম আইডিয়া গুলা বা কনসেপ্ট গুলা যেগুলা একজন ফ্রেশ গ্রাজুয়েট তার মাথা থেকে আছে, সেটা হতে পারে কোনো প্রোডাক্ট আইডিয়া, সেটা হতে পারে কোনো সার্ভিস ডেলিভারি আইডিয়া, সেটা হতে পারে কোনো সার্ভিস চেইন রিলেটেড কোন আইডিয়া, যে কোনো ধরনের আইডিয়া, অথবা ফ্রেশ কাল্টিভেশন অফ সামথিং নিউ, সেটা হইতে পারে। এই ধরনের কোন একটা আইডিয়াকে প্রমোট করার জন্য যে ধরনের ব্যাংক ফাইন্যান্স করে, তাদেরকে বলি আমরা ভেঞ্চার ব্যাংক। ঠিক আছে? তার মানে হচ্ছে এই ধরনের ব্যাংক তারা করে কি, যে একটা ব্যাংক মনে করেন যে যখন কোন একটা ব্যাংকের একটা আলাদা আলাদা কিন্তু তাদের কালচার আছে, ক্রেডিট কালচার আছে। কেউ এসএমই ব্যাংক, ছোট ছোট এন্টারপ্রাইজ গুলাকে প্রমোট করে। বাংলাদেশে যেমন ব্র্যাক ব্যাংক অনেক বেশি এসএমই বেসড, সিটি ব্যাংক এসএমই বেসড। হ্যাঁ, কেউ কেউ টার্গেট করে হচ্ছে কর্পোরেটস, মানে বড় বড় ক্লায়েন্ট কর্পোরেটস। এক একটা ধরনের ক্লায়েন্ট, কেউ রিটেল, মানে শুধুমাত্র রিটেল, মানে রিটেলটাকে ফোকাস করে। এই ধরনের কেউ এ ধরনের হতে পারে যে ভেঞ্চার ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্স করে। তো এই ধরনের যে ধরনের ভেঞ্চার ব্যাংক গুলো আছে, তারা তাদের টোটাল পোর্টফোলিও হয়তো মনে করেন যে কথার কথা 1,000 মিলিয়ন তাদের বা 10,000 মিলিয়ন তাদের ফান্ড আছে। এই ফান্ডটাকে তারা চাইলে দুইটা মাত্র কোম্পানিকে দিতে পারে, দুইটা কোম্পানিকে দিতে পারে। সেটা না করে তারা চিন্তা করে, যদি আমার এই 10,000 মিলিয়ন ডলারের টোটাল ফান্ডটাকে আমি 1,000 এন্টারপ্রাইজ বা 1,000 ভেঞ্চারের মধ্যে ভাগ করে দিতে পারি, এই 1,000 ভেঞ্চার থেকে যদি আমার কোনোভাবে 10টা স্টার্ট আপ যদি দাঁড়িয়ে যায়, এই 10টাই কিন্তু হবে বা হতে পারে বিলিয়ন ডলার কোম্পানি। ওকে, সো তাদের কাছে এখানে 990টা ফেল করলেও সমস্যা নেই। 10টা যে স্টার্ট আপ, 10টা যে আইডিয়া কনসেপ্ট, এটা যে ক্লিক করবে। সাপোজ আপনি মনে করেন যে এই যে অ্যাডোব রিডার, সারা দুনিয়ায় মোস্ট ওয়াইডলি ইউজড একটা অ্যাপস, হ্যাঁ, দীর্ঘদিন যাবত ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু জাস্ট একটা এরকম কোন একটা কনসেপ্ট বা আইডিয়া থেকে আসে, সেটা এত বড় একটা কিন্তু এখন বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। জুম একেবারেই ছোট্ট একটা স্টার্ট আপ ছিল আপনার আমাদের এই যে কি বলে করোনা পিরিয়ডের আগে, সেটা এখন বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। ফেসবুক, এটা একেবারেই খেলতে খেলতে সিম্পল আড্ডা দেওয়ার জন্য তৈরি হয়েছে বন্ধুদের মধ্যে, এই হোস্টেল টু হোস্টেল বা ক্যাম্পাসের মধ্যে। এখান থেকে সে এখন বিশাল মানে মাল্টিবিলিয়নিয়ার একটা জায়ান্ট, টেক জায়ান্ট হয়ে গেছে। গুগল খুব খেলতে খেলতে তৈরি হয়েছে, এত বড় কোম্পানিতে পরিণত হয়েছে। সো এই যে হোয়াটসঅ্যাপ, সবগুলাই কিন্তু আগে ছোট একটা কোম্পানি ছিল, পরে কিন্তু হোয়াটসঅ্যাপকে অ্যাকোয়ার করে কংগ্লোমেরেটের মধ্যে তারা নিয়ে গেছে। সো এই যে ছোট 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 ভেঞ্চার গুলা, ছোট ছোট স্টার্ট আপ গুলা, এগুলাই আগামী দিনের কিন্তু বিগ কর্পোরেট হয়ে দাঁড়ায়। এই ধরনের নতুন যে কোনো উদ্যোগ বা নতুন যে কোনো ধরনের এস্টাবলিশমেন্টের সাথে সাপোর্টিভ যে ধরনের ইনিশিয়েটিভস থাকে, সেই ধরনের সবকিছুর সাথে আমরা ভেঞ্চার ওয়ার্ডটা ব্যবহার করি। এখন সেটা ভেঞ্চার ব্যাংক হতে পারে,
এটা অন্য যে কোনো কিছু ভেঞ্চার সামথিং হতে পারে। আপনার এটা প্রশ্নটা কি ছিল? ভেঞ্চার স্যার ভেঞ্চার ব্যাংক আর কি ফার্স্ট যে ভেঞ্চার ব্যাংক আর কি জয়েন করে এরকম টাইপের, যে ডাচ বাংলা ব্যাংক এরকম ছিল কোশ্চেনটা আর কি, যে কোনটা আর কি ক্লিয়ার, ফার্স্ট হচ্ছে। প্রশ্নটা শুনলে বুঝতে পারতাম, কিন্তু ডাচ বাংলা ব্যাংক কিন্তু আর মানে কোনো ভেঞ্চার ব্যাংক না। মানে কোন উদ্দেশ্যে স্যার কিভাবে ইয়া ভেঞ্চার ব্যাংক? জাস্ট হুম, মিনিট, স্যার বাংলাদেশে ইসে আদতে ছিল। এই ধরনের কোনো ক্রেডিট কালচার নাই। আপনাকে কোন একটা আইডিয়ার উপর একটা ব্যাংক দিয়ে দিবে না। আপনাকে মিনিমাম 30% আপনার নিজের ক্যাপিটাল থাকতে হবে। বাংলাদেশে দেখেন, আমরা গ্রাজুয়েটরা বের হয়ে সবাই চাকরি খুঁজি, আমরা কেউ উদ্যোক্তা হতে চাই না স্যার কেন? কোশ্চেনটা বলবো, হ্যাঁ বলেন। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ইন বাংলাদেশ? তো অ্যান্সার হচ্ছে ও, ডাচ জয়েন্ট বাংলা ব্যাংক। ভেঞ্চার, আচ্ছা আচ্ছা, জয়েন্ট হ্যাঁ, ভেঞ্চার। এটা জয়েন্ট স্যার ডাচ ভেঞ্চার মানে এবং হচ্ছে, বাংলা মিলে আর যে কি এটা ফার্স্ট তো বোঝানো স্যার। জয়েন্ট এক, আর কি। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে বাংলাদেশের মালিকানাও আছে, আবার মানে গ্লোবাল আর কোনো পার্টির, মানে ফরেন আর কোনো পার্টির ইয়েটাও আছে, ইনভেস্টমেন্ট আছে। যেহেতু দেখেন নামটা হচ্ছে ডাচ বাংলা, DUTCH বাংলা, তার মানে হচ্ছে নেদারল্যান্ডের কোন একটা মালিকানা আছে, বাংলাদেশের যৌথ মালিকানা আছে, তারা মিলে এই জয়েন্ট ভেঞ্চার মানে যৌথ উদ্যোগী, এই এটা হচ্ছে জয়েন্টলি ফার্স্ট। এই ব্যাংকটা তৈরি করছে। এই ভেঞ্চারের মিনিং আর আমি যে ভেঞ্চারের এতক্ষণ লম্বা লেকচার দিলাম, দুইটা জি কিন্তু স্যার, অনেক আলাদা, দুইটা একেবারে এই জন্য ডিফারেন্ট। প্রথমে এই বুঝতেছিলাম ভেঞ্চার না। মানে হচ্ছে, হ্যাঁ, এই ভেঞ্চার মানে হচ্ছে বিজনেস উদ্যোগ, জয়েন্ট ভেঞ্চার আহ, যৌথ উদ্যোগ বা যৌথ কারবারি। হ্যাঁ, বাংলায় বললে যৌথ কারবারি, জয়েন্ট ভেঞ্চার। আমি যেটা ভেঞ্চার বলেছি এটা হচ্ছে অন্য ভেঞ্চার, মানে এটা স্টার্ট আপ কে বোঝানো হয় যে কোনো। আচ্ছা, ওকে, আমরা একটু স্যার পড়াশোনা চলে আসি। আর কোনো স্যার, প্রশ্ন আর আছে একটা আপনার কি? কোশ্চেন ছিল স্যার, বলেন। একটা কোশ্চেন ছিল যে দ্য রেট অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ আ কান্ট্রি পেস ইটস কমার্শিয়াল ব্যাংক টু পার্ক দেয়ার এক্সেস ফান্ডস ইন দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড। এটা ছিল হলো রিভার্স রিপো রেট, মানে ওই যে ফার্স্ট হ্যাঁ, আপনার রিভার্স হচ্ছে রিপো। মানিটারি পলিসিতে। হুম হুম, তো স্যার এই ঠিক কোশ্চেনটা আছে। মানে আর কি বুঝতেছিলাম না যে আসলে বলতে চাইছে কি। দেখেন, কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু টাকা নেয়, আবার টাকা জমাও রাখে। কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংক যখন তার ফান্ডের দরকার হয়, তখন সে বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ড নেয়। এই যে ফান্ড আসলো, ফান্ড কোন দিকে যাচ্ছে? এই যে এদিকে যাচ্ছে। আবার যখন তার অতিরিক্ত টাকা থাকে, তখন সে আবার সেন্ট্রাল ব্যাংকে টাকা জমা রাখে। দেখেন, আমরা যেটা বলি রেপো, রেপো কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত রূপ। এটার পুরো ইলাবোরেশনটা হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। রিপারচেজ এগ্রিমেন্ট, রিপারচেজ এগ্রিমেন্ট মানে কি? রিপারচেজ মানে কি? পুনরায় ক্রয়। কি পুনরায় ক্রয় করে বলেন তো? এই পুনরায় ক্রয় কি করে এটা বুঝতে হলে এই রেপোটা কিভাবে হয় সেটা আবার একটু আলোচনা করতে হবে। একটু খেয়াল করেন রেপোতে কিভাবে কি ঘটনা ঘটে। রেপোতে এই যে বাংলাদেশ ব্যাংক কথার কথা, আহ বাংলাদেশ ব্যাংক কথার কথা, ব্যাংকের নাম লিখি কোন একটা, বাংলাদেশ ব্যাংক কথার কথা, পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিবে। এখন পূবালী ব্যাংক রেখে কি বাংলাদেশ ব্যাংক কি বিশ্বাস করে কোনোভাবে ট্রাস্টের উপর টাকা দিয়ে দিবে? না। না, কোনোভাবে ধার দেওয়ার সময় কোনো ট্রাস্ট বলে কোনো কথা নাই, এখানে ট্রাস্ট বলে কোনো শব্দ নাই। যদি 1 লক্ষ টাকা ধার করে, কে ধার দিবে? বাংলাদেশ ব্যাংক ধার দিবে টাকা। এই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে যাবে কোথায়? পূবালী ব্যাংকে। এর এগেনস্টে পূবালী ব্যাংক সমপরিমাণ মূল্যের, এই যে 1 লক্ষ টাকার সমপরিমাণ মূল্যের টি বিল, ট্রেজারি বিল, এটা হলো কাগজ, সরকারের কাছ থেকে কিনতে হয়, সিকিউরিটি পেপার, এটা ডেট ইনস্ট্রুমেন্ট বলা হয়, টি বিল। এই টি বিলের সমপরিমাণ 100 টাকা টি বিল মানে হচ্ছে আপনার কাছে টি বিল থাকা টাকা থাকা একই কথা। আপনি সরকারের কাছে নিয়ে 100 টাকার ওই টি বিল জমা দিলে সরকার সাথে সাথে আপনাকে 100 টাকা দিতে বাধ্য। ঠিক আছে, এটা 100% সিকিউরড একটা ডেট ইনস্ট্রুমেন্ট। যে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর মধ্যে যত ধরনের লেনদেন হয়, এই ইন্টার ব্যাংক যে মানে কল মানি মার্কেট, পূবালী ব্যাংক অগ্রণী ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, তখন সমপরিমাণ আবার টি বিল জমা রাখতে হয়।
এখন যদি পূবালী ব্যাংক টাকা ফেরত না দেয়, অগ্রণী ব্যাংকের কোনো সমস্যা নাই, সমপরিমাণ টি বিল সিকিউরিটি হিসেবে রাখা আছে। এখন দেখেন, তাহলে টি বিল সমপরিমাণ, যে 1 লাখ টাকার সমপরিমাণ টি বিল, তখন সে বাংলাদেশ ব্যাংকে কিন্তু যাবে, টি বিল দিবে, টাকা নিবে। এটাই হচ্ছে সে এগ্রিমেন্ট যেখানে বাংলাদেশ ব্যাংক আর পূবালী ব্যাংক এটা এগ্রি করছে যে দেখো পূবালী ব্যাংক তোমার এখন টাকা দরকার, আমি তোমাকে, বাংলাদেশ ব্যাংক বলছে পূবালী ব্যাংক তোমার টাকা দরকার, এই যে নাও তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, এবং তুমি আমাকে 1 লক্ষ টাকার সমপরিমাণ টি বিল আমার কাছে সিকিউরিটি হিসেবে জমা রাখো। আমি এগ্রি করছি আমি তোমার কাছে এই টি বিল ফেরত দিয়ে আবার সেই টাকা নিব, রিপারচেজ করব। রিপারচেজ হোয়াট? এই যে তুমি যে টাকাটা আমার কাছ থেকে নিছো এবং আমাকে যে টি বিল জমা দিছো, এই টি বিল আমি আবার তোমার কাছে বিক্রি করে দিয়ে তোমার কাছে আমি টাকা নিব। এই যে পারচেজ, যে রিপারচেজ, এটাই হচ্ছে রেপো, রিভার্স রেপো। এইখানে দুইটা পার্টি এই কমিটমেন্টে আবদ্ধ যে তোমার কাছে আমি যে টি বিল জমা রেখেছি, এর এগেনস্টে যে টাকা নিছি, এই টাকা যখন আমি আবার উদ্ধৃত টাকা আমার জমবে, আমি তখন তোমাকে এই টাকা ফেরত দিলে তুমি আমাকে টি বিল দিতে বাধ্য। ক্লিয়ার? সো রেপো মিন্স হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। কি রিপারচেজ করবে? এই ট্রেজারি বিল রিপারচেজ করবে, এই এগ্রিমেন্ট। রিভার্স রেপো ঠিকটার উল্টা, যখন টাকা ধার প্রয়োজন মিটে গেছে, এখন পূবালী ব্যাংকের কাছে টাকা আছে, কারণ এই রেপোতে কিন্তু আপনাকে ওই যে রেপো 8.5% দেখছেন না রেপো রেট, তার মানে হচ্ছে আপনি যখন টাকা ধার নিবেন 8.5% করে কিন্তু আপনার প্রতিদিন ইন্টারেস্ট চার্জ হবে। 8.5% রেটে, অ্যানুয়াল 8.5% রেটে কিন্তু প্রতিদিনের কিন্তু ইন্টারেস্ট আপনার কাউন্ট হয়ে। এখন পূবালী ব্যাংক কিন্তু তখন টাকা ফেরত আসবে, উদ্ধৃত টাকা থাকবে তার কাছে, সে কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের এই ঋণ সে আটকে রাখবে না, সে ফেরত দিতে চাইবে, কারণ তার জন্য ইন্টারেস্ট বার্ডেন আছে। তো একটা সময় গিয়ে তার কাছে টাকা আসলে সে বাংলাদেশ ব্যাংকে তখন আবার এই 1 লক্ষ টাকা ফেরত দিয়ে দিবে। এর বিনিময়ে বাংলাদেশ ব্যাংক তাকে ওই যে 1 লাখ টাকার সমপরিমাণ টি বিল কি ওটা করবে? ফেরত নেবে। পূবালী ব্যাংকে ফেরত দিবে। একই রকম ভাবে মানি মার্কেটে বা ইন্টারব্যাংক মানি মার্কেট যেটা বলা হয়, সেখানে পূবালী ব্যাংক আর কথার কথা অগ্রণী ব্যাংকের মধ্যে যে ডিল হয়, টাকা লেনাদেনা হয়, সেটাও কিন্তু টি বিল বেসড, টি বিল বেসড। এখানে কিন্তু কেউ কাউকে কোনো ট্রাস্ট করে না, এই জন্য অনায়াসে অগ্রণী ব্যাংকের কাছ থেকে কে ধার পায়? কথার কথা খুব দুর্বল একটা ব্যাংকের নাম বলি, কথার কথা পদ্মা ব্যাংক মনে করেন, কথার কথা পদ্মা ব্যাংক। অগ্রণী ব্যাংক কিন্তু পদ্মা ব্যাংকেও টাকা ধার দেয়। কেন ধার দেয়? কারণ এটা 100% তার টি বিল দ্বারা সিকিউরড আছে। পদ্মা ব্যাংক যদি টাকা ফেরত নাও দেয়, অগ্রণী ব্যাংকে কোনো প্রবলেম নেই, সে হয়তো বা ইন্টারেস্টটা তার মাইট যাবে, কিন্তু মূল টাকা কিন্তু সে যে কোনো সময় কিন্তু লিকুইডেট করতে পারবে। ওকে, সো এই স্যার রিপারচেজ মিন্স রিপারচেজ দা বন্ড বা টি বিল। হ্যাঁ বলেন। স্যার এটা তো টি বিলটা তো গভর্নমেন্ট ইস্যু করে, সেক্ষেত্রে হ্যাঁ, পদ্মা ব্যাংক বা পূবালী ব্যাংক বা এরকম কমার্শিয়াল ব্যাংক এরা হচ্ছে এই টি বিলটা কি পারচেস করে নেয় টাকার বিনিময়ে হ্যাঁ, গভর্নমেন্টের কাছ থেকে? হ্যাঁ, এটা এটা তো মানে প্রত্যেকটা ব্যাংকের, দেখেন ওই যে সিআরআর এসএলআর শুনছেন না? জি সিআরআর এসএলআর এর টাকা কোথায় ইনভেস্ট করা থাকে? 4% থাকে ক্যাশে, আর জি বাকিটা 9% থাকে এই টি বিল হিসেবে। টি বিল কিনে রাখতে হয়, টি বিল। এই টি বিল দ্বারাই গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ব্যাংকের কাছ থেকে টাকা লোন নেয়। বলে না, মানে ব্যাংকিং সেক্টর থেকে লোন নিচ্ছে, জি গভর্নমেন্ট জি বিভিন্ন ভাবে বাধ্য করে টি বিল কিনতে। টি বিল কেনায় মানে হইতেছে গভর্নমেন্টের টাকা ধার নেওয়া। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই হচ্ছে জি টাকা ধার নেওয়া। তো ওই টি বিলে আসলে সব ব্যাংকের কাছে দেখেন, ওই যে মাঝে মধ্যে কিন্তু এখন পত্রিকা খবর আসে, আহ কোন একটা ব্যাংকের নাম আমি নাম না বলি, সরি, কোন একটা ব্যাংকে টাকা ধার দিছে, অ্যাপ্রুভ সিকিউরিটি ছাড়াই, দেখবেন খবর আসবে, মাঝে মধ্যে খবর আসে, এখন প্রায়ই আসে, যে তার দেওয়ার মতো সিকিউরিটি নেই, কিন্তু তাকেও লিকুইডিটি সাপোর্ট সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে। এটা আলাদা করে খবর কেন? কারণ টি বিল বেসড সমস্ত লেনদেন হয়, এটা ছাড়া কোনো লেনদেন হয় না। এ ধরনের স্পেশাল সুবিধা শুধুমাত্র কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়তো বা
দেওয়া হয়েছে, এই জন্য এটা মেনশনেবল একটা নিউজ। বুঝতে পেরেছি? সো এই সিস্টেমটা ভীষণ সিকিউরড, ভীষণ রকম সিকিউরড। T-bill, T-bond that is issued by the government and marketed and কি বলা যায়, চার্টার্ড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। অ্যাকচুয়ালি এটা পুরোটাই সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে গভর্নমেন্ট অ্যাকাউন্টের এই ধার দেনা সংক্রান্ত বিষয়গুলো, গভর্নমেন্টের বরোয়িং, গভর্নমেন্টের পেমেন্ট, এভরিথিং। সো সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এটা ইস্যু হয়। T-bill, T-bond এটাতে কিন্তু চাইলে সাধারণ পাবলিকও কিন্তু এটা পারচেস করতে পারে এবং ইনভেস্ট করতে পারে। আপনি দেখেন এখন যে রেট, তাতে তো ডেফিনেটলি এটা আপনি যদি সিকিউরিটি খুঁজেন, গভর্নমেন্ট সিকিউরিটি আছে, মানে 100% সিকিউরড। আপনার সমস্ত জায়গায় সমস্ত ইনভেস্টমেন্ট ক্যান বি লস্ট, বাট নট ব্যাকড বাই টি-বিল অর টি-বন্ড। যদি না আপনার রাষ্ট্র টিকে থাকে, রাষ্ট্র যদি ফল না করে, এটা আপনি অবশ্যই ফেরত পাবেন। সো আমরা একটু আমাদের পড়াশোনায় চলে যাই এবার। না, এতক্ষণ যেটা করলাম সেটাও পড়াশোনা, ডেফিনেটলি এটা পড়াশোনা না তা না। আমরা একটু ওয়ার্ক বুকে চলে যাই। আপনারা ফার্স্ট ম্যাটেরিয়ালসটা কেউ কি অনেস্টলি বলবেন ট্রাই করেছি? এনিওয়ান? দেখেন আমি আপনাদের কিন্তু মে ব্যাচের কথা বলছি। আপনাদের শুরুতেই কিন্তু 3-4 উইকের কিন্তু একসঙ্গে ম্যাটেরিয়ালস দিয়ে রেখেছি, কারণ আমি জানি যে আপনারা সম্ভবত এখানে 70+ স্টুডেন্টস আছেন। এর মধ্যে মানে ফরচুনেটলি অর আনফরচুনেটলি অন্তত 1 থেকে 2 জন আছেন যার কাছে পড়াশোনাটা ম্যাটার। তার এগোতে মন চাইবে, তার পড়তে মন চাইবে। আমি ওই 1 বা 2 জনের জন্য, এখনো আমি জানি না আপনাদের কাছে এরকম কেউ আছেন কি না আদৌ, বা কে আছেন, তাদের জন্যই আমি একটু অ্যাডভান্স দিয়ে রেখেছি। বাট আবার আমার কাছে কিন্তু মনে হয় যে সাকসেস রেট 70 থেকে হার্ডলি এরকম 1-2 জনই বের হয়। ওকে, সো ওপেন একটা কিন্তু চান্স, আপনি কতটুকু নিবেন, কতটুকু আগ্রহ সহকারে নিবেন, এটা খালি কিন্তু আমাদের উপর বা আমার উপর ডিপেন্ড করবে না। আপনাকে এই ক্লাসগুলো দেওয়া হবে কিন্তু একটা লম্বা সময় ধরে, অলমোস্ট 3.5 মাস সময় ধরে অফিসিয়ালি। ছুটি টুটি দিয়ে, বন্ধ টন্ধ দিয়ে আপনার এটা 4 মাসে পৌঁছে যাবে। আপনি কি 4 মাসের জন্য বসে থাকবেন, নাকি আপনি মার্চ ফরওয়ার্ড করবেন? তো সবকিছু কিন্তু ওপেন আছে। আলটিমেটলি জার্নিটা কিন্তু 300 ম্যাথস এর, এটাকে আপনাকে 300 ম্যাথস পার হইতে হবে। একটাতে মোটামুটি 60% ম্যাথস, আর একটাতে মোটামুটি 70% ম্যাথস হলে কিন্তু খুব চমৎকার ভাবে জার্নিটা উত্তানো সম্ভব। বসে থাকেন না কোনো কিছুর জন্য। ক্লাস, এখানে কোচিং এর এমন কোনো আইটেম নাই যেটার ক্লাস না হলে আপনার পড়াশোনা আটকে যাবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সেশন অফিসিয়ালি, আমাদের টোটাল যে সেশন বলা হয়েছে তার তুলনায় ইনশাল্লাহ অনেক অনেক বেশি ক্লাস করার সুযোগ পাবেন। ক্লাস কিন্তু ম্যাটার না। এবং এবং দেখবেন এই আমাদের এই ক্লাসগুলো আপনারা কোনো কোনোটা ডাবল পাচ্ছেন, 2 বার। এই যে দেখেন আপনারা এখনো যে আমাদের ইয়ার ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে অ্যাডভান্স, আপনারা মেয়ের কিন্তু তারা এখন কিন্তু অ্যাডভান্সে অ্যাক্সেস গুলো পাচ্ছেন। আবার আমাদের ফেব্রুয়ারিতে যারা আছে তাদেরকে কিন্তু কিছু কিছু ক্লাস আমি ওপেন করে দিচ্ছি, তারা কিন্তু আবার রিপিট করতে পারছে। তো ক্লাস কিন্তু ম্যাটার করবে না, আপনি কিন্তু এক এক ক্লাস কিন্তু একাধিকবারও পেতে পারেন। তো ক্লাসের জন্য বসে থাকেন না, বা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে ক্লাস হইতে হবে তারপর আপনি পড়বেন, এটা করলে ভুল হবে। ম্যাটেরিয়াল সব দেওয়া আছে, সুন্দর রুটিন সাজানো আছে। আপনার কাজ হচ্ছে মানে একটার পর একটা সুন্দর মতো পড়তে পড়তে সামনে এগিয়ে যাওয়া। ওকে, ম্যাক্সিমাম কোথাও আপনার আমাদের হেল্পের জন্য আটকে যাবে না যদি না আপনি তৃতীয় হাতের ব্যবহার না করেন। তৃতীয় হাত মানে কি আপনারা তো জানেন। তো বসে থাকলে আপনার লস। আপনি এগিয়ে যাবেন, বরং ক্লাস পিছনে থাকতে পারে, যেহেতু আপনার সমস্ত ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তো সুযোগগুলো কাজে লাগায়েন। যেটা বলেছি, এই 70 থেকে কিন্তু আসলে আলটিমেটলি ওই 1-2 জনের বেশি বের হয় না। হ্যাঁ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, হার্ডলি 5 জন, 5 জন 10 জন হলে তো আমি খুবই হ্যাপি। বুঝতে পেরেছি? So, আমরা কিন্তু ম্যাক্সিমামই, এটা খুব ভেরি রুড টু হিয়ার, আমি এত মানে আপনার ভালো লাগছে না আমার কথাগুলো শুনতে, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা ম্যাক্সিমামই সবাই কিন্তু শোভাবর্ধক,
মানে যে কাজটা আমি আসলে করতে চাইলে পারি, আমি সেই কাজটা কিন্তু আসলে করি না, সেই এফোর্টটা, সেই লেভেলের এফোর্টটা দিই না। আপনি যে লেভেলের এফোর্টটা দিতে পারেন তার থেকে যদি বেরিয়ে গিয়ে আরেকটু মানে আরেকটু বেশি না দিতে পারেন, আরো 20% বেশি না দিতে পারেন, তাহলে এই হার্ডলসটা পার হইতে পারবেন না। তো যেখানে আপনার ক্যাপাসিটি যেটুকু আছে সেটুকুই যদি ঠিক মতো না দেন, আর বাকিটুকুর কথা তো ততই বলছো। তো এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু কাজে লাগান। হ্যাঁ, বসে থাকেন না, আমরা একটু পড়াশোনা করে যেন যার যার মতন এগিয়ে যেতে পারি। সামনে একটা পরীক্ষা আছে, একটা পরীক্ষা, একটা 10ম গ্রেডের কোন একটা চাকরিতে জয়েন করা মানে হচ্ছে আপনি নিশ্চিন্তে 9ম গ্রেড গুলো চেস করতে পারছেন। তো আপনার হাতে কোনোভাবে যদি 3 to 4 ইয়ার্স টাইম থাকে সিটিং ইন এ 10 গ্রেড, তাহলে কিন্তু আপনার আপনার জন্য জার্নিটা কত সহজ হয়ে যায়। আপনি সিলেক্টিভ বছরে 3 থেকে 4টা পরীক্ষা দিবেন, ঠান্ডা মাথায় বসে বসে প্রিপারেশনটা নিবেন। বাংলাদেশ ব্যাংকের এডি বা এসও বা বিসিএস, এই 3-4টার মধ্যে আপনি লিমিটেড হয়ে যাবেন। এটা একটা দারুণ অ্যাডভান্টেজ দিবে। সামনে যতগুলা রেজাল্ট হবে, তারপরে আসলে মার্কেটে খুব বেশি কিন্তু ফিট এবং পুরাতন ক্যান্ডিডেট থাকবে না, কোনো না কোনো ব্যাংকে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। এখন অনেকগুলো রেজাল্টই পেন্ডিং আছে। তো এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে দেখবেন যে মার্কেটে অনেক সিনিয়র ক্যান্ডিডেট নাই। আপনারা যারা অনেকে নতুন আছেন, অল্প কিছুদিন শুরু করেছেন বা বা সামনে দু একটা পরীক্ষায় টিকবেন, পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ থাকবে 2021-এর গুলায়। So, একটু একটু কষ্ট হলেও এই সময়গুলো একটু কাজে লাগান। এটা একটা কিন্তু সারা জীবনের নিশ্চয়তা, একটা চাকরি বাকরি হয়ে যাওয়া মানে, এগুলো আপনারা বুঝেন, এগুলো আর বারবার বলার কিছু নাই। আমি চাই আপনারা আমার জন্য ওয়েট না করে বা আমাদের ক্লাসের শিডিউলের জন্য ওয়েট না করে রুটিনটাকে বেস ধরে, ম্যাটেরিয়ালস যেহেতু দেওয়া আছে, ধুমায় পড়তে থাকেন, কোনোভাবেই কোনো কিছুর জন্য কোনো কিছু ফেলে রেখেন না। যেটা আটকে যাবেন তখন সেটা ক্লাসের মধ্যে আপনি করে নিবেন, কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিয়েন, এটা ভালো হবে। এটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং। সবকিছু গ্রামার মেনটেন করে হতে হবে, তারপর আপনি পড়বেন, এটা করলে পিছায় থাকবেন। ওকে, আমাদের এখনই আজান শুরু হবে। আমরা জাস্ট আজানের ব্রেকটার পরে, আমাদের জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে এটা শেষ করতে। আজানের ব্রেকের পরে আমরা শুরু করব। আমাদের আবার কিন্তু রাত 10টায় ক্লাস থাকবে, তো এটা খুব বেশি সময় নিব না। আপনারা আহ, এটা হয়তোবা ট্রাই করেছেন বা ট্রাই করতে থাকেন। আমরা আজানের ব্রেকটা শেষ হলেই, এখন আজানটা শুরু হবে, আজানের ব্রেকটা শুরু হলেই আমরা সলিউশনটা শুরু করব। ওকে, ওয়েলকাম ব্যাক। আছেন আমার সঙ্গে? শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমরা আসেন ওয়ার্কবুকটা কমপ্লিট করি। ওকে, 1 নাম্বার ওয়ার্কবুকটা, দ্য ফাংশনস অফ বাংলাদেশ ব্যাংক আর ডেলিমিটেড ইন দ্য ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট। বাংলাদেশ ব্যাংকের কাজ কোথায় আছে, ফাংশন? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে আমাদের তো কয়েকটা ওই যে রেকর্ড ক্লাস দেখলেই আমরা ওইগুলার অ্যান্সারও পাবো, বুঝতে পারবো। তো ওই হুম। মানে ওই পয়েন্টগুলোর পরে যদি হচ্ছে আপনি ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে ভালো হয়, যে লাস্ট গুলো তাহলে আমরা পেয়ে গেলাম। আর ওইটা তো আহ, রেকর্ড দেখলেই বুঝতে পারবো। উম, আচ্ছা, মানে কি মানে পুরোটা ক্লিয়ার হয়নি, আরেকবার একটু বলেন। স্যার বলছিলাম যে গত ক্লাসে তো ওয়ার্ক বুকের কিছু মানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছিলেন হুম। ওয়ার্ক বুকের। তো আচ্ছা, তারপরের গুলা যদি সলিউশন দেন তাইলে হচ্ছে আর তো ভালো হয়, যে পরের গুলা। টাইমও পাওয়া গেল অনেক। হ্যাঁ, আর আগের আচ্ছা, রেকর্ড তো গত আমরা ক্লাসে কি আমি দেখে। কিছু করেছি? জি আমি স্যার তো জানি না করছিলেন। কতগুলো করছি, কতগুলো করছি। স্যার 25টার মতো, স্যার 25। 25 সেটা পর্যন্ত বলেন, আমি করছিলেন। তো আমি তো ভুলে গেছি। এই যে এখন তো আছে যে 25 পর্যন্ত দেখেন আছে, আমাকে তো বলবেন, আমি তো ভুলে যাই, এগুলো কি আমার মাথায় থাকে? এই যে হ্যাঁ। আপনারা ক্লাসের জন্য বলছেন, এই জন্য আমি আবার ফুল একটা ক্লাসের টাইম ধরে নিয়ে আসছি। আমার মাথায়ও নেই যে আমি আপনাদেরকে এগুলো করিয়েছি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আমার কষ্ট অনেকটা কমাই দিলেন, এটা বলতে হয়তো।
জি ঠিক স্যার। আছে, আমি পরের গুলো স্যার তাহলে সলভ করে দিই। জি, স্যার ওয়ার্কবুক 17 পর্যন্ত মেবি, ওয়ার্কবুক ওকে। 2, ওয়ার্কবুক 2 এর 17 পর্যন্ত। আমরা কি ওয়ানে আছি? মনে হয় স্যার দুইটাই 1-এর 25 পার্সিয়ালি পর্যন্ত সলভ করা করিয়েছেন। হয়েছিল ওয়ানে আর 25 কি। পর্যন্ত, আর ওকে, পুরোটা এগুলো কমপ্লিট বাকিগুলো হয়েছে। সলভ হ্যাঁ করি, হ্যাঁ ওখানে গেলে আবার পাওয়া যাবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ওকে 26 দেখি, 26 বলছে, ইফ লিকুইডেটেড বিফোর এ ইয়ার, সঞ্চয়পত্র ডাজেন্ট প্রোভাইড ইন্টারেস্ট পেমেন্ট। সঞ্চয়পত্র আমরা যখন রাখি 1 বছরের আগে যদি আমি এটাকে উইথড্র করে ফেলি বা উম, যেটা আমরা বলি ভাঙিয়ে ফেলি, লিকুইডেট করে ফেলি, তাহলে কি ইন্টারেস্ট দেয় কি না দেয় না? দেয় না। দেয় না। দেয় না। তাহলে এটা ট্রু। নির্দিষ্ট সময়। কমপক্ষে 1 বছর রাখতে হয়, নাহলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। ইফ লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েটস, importers discouraged to import and import fall. কি হয় দেখেন তো, এটা এই 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 স্টেটমেন্টটা কে বুঝতে পারেন না আমাকে একটু বলেন তো। না বললে কিন্তু আমি বুঝতে পারবো না, আমি কিন্তু ধরে নেবো তাহলে সবাই বুঝছেন। না বুঝতে পারলে স্যার বলেন, আমি বুঝি না সুন্দর করে এটা। বুঝিয়ে দিব। ওকে, কি বুঝেন নাই বুঝি এটা কি? নাই। আচ্ছা, কোথায় কোথায় বুঝেন না, এই সেন্টেন্সটা কোন জায়গাটা বুঝতে পারেন না? লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েটস, আমাদের লোকাল কারেন্সি কি? লোকাল কারেন্সি মানে দেশের টাকা। কারেন্সি কি, মুদ্রা কি? টাকা। 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 ওকে, ডেপ্রিসিয়েট অর্থ কি? মানে মান কমানো, মূল্য কমানো। মান মান কমে কমে যাওয়া। যাওয়া। মান কমে যাওয়া মানে হইতেছে কি? মান কমে যাওয়া মানে হইতেছে সস্তা হয়ে যাওয়া নাকি? সস্তা হয়ে যাওয়া, জি স্যার। সস্তা হয়ে যাওয়া মানে তো মান কমে যাওয়া। আপনার মনে করেন আলুর কেজি যদি এখন 2 টাকা হয়ে যায়, তাহলে কি আলুর কি ইজ্জত বাড়লো নাকি কমলো? কমলো। অবশ্যই কমলো। কমলো, তাই না? এখন যদি আলুর দাম যদি 200 টাকা হয়ে যায়, তাহলে অনেক ইজ্জত বাড়লো। এটাই তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিই, এটা তো বুঝি। একই হ্যাঁ রকম স্যার। ভাবে যদি টাকার দাম বাড়ে, তাহলে ডেপ্রিসিয়েট হয় নাকি অ্যাপ্রিসিয়েট হয়? অ্যাপ্রিসিয়েট হয়। অ্যাপ্রিসিয়েট হয়। টাকার যদি দাম কমে, তাহলে সেটা ডেপ্রিসিয়েট হয়, তাই না? ডেপ্রিসিয়েট। টাকার মূল্য কমা, আলুর মূল্য কমা একই ধরনের জিনিস। আলুর মূল্য কমলে যেমন আলু ডেপ্রিসিয়েট হয়, টাকার মূল্য কমলেও টাকার ডেপ্রিসিয়েট হয়। আবার আলুর যদি দাম বাড়ে, তাহলে আলুর অ্যাপ্রিসিয়েশন হয়। আবার যদি একই রকম ভাবে টাকার যদি দাম বাড়ে, টাকারও অ্যাপ্রিসিয়েশন হয়। একটা হলো অ্যাপ্রিসিয়েট করা, আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েট করা। এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে জিনিসটা খুব সহজ। এখন টাকার এই যে প্রাইস, এটা আমরা আসলে কম্পেয়ার করি সবসময় কার সাথে? ডলারের সাথে। ডলারের সাথে। আপনি দেখেন, যদি আপনি 2022-এর শুরুর দিকেও দেখেন, তখন $1 বিক্রি হইতো 85 টাকায়, 85 টাকা। আর এখন $1 বিক্রি হয় 117 টাকায়। তাহলে টাকার কি দাম বাড়ছে নাকি কমছে? কমছে। কমে গেছে। টাকার দাম অনেক কমে গেছে না, কারণ বেশি টাকা লাগতেছে $1 কিনতে। তাহলে বেশি টাকা লাগা মানে হইতেছে টাকার মূল্য কমে গেছে। যদি কম টাকা লাগতো, তাহলে টাকা শক্তিশালী হইতো। $1 পরিমাণ 117 টাকা। যত টাকার পরিমাণ বাড়তে থাকবে, তার মানে হচ্ছে টাকার মান কমে গেছে। $1 কিনতে গেলে বেশি টাকা লাগতেছে, তার মানে টাকার মান কমে গেছে। যদি কম টাকা লাগে, তাহলে অ্যাপ্রিসিয়েট করলো। যত বেশি টাকা লাগতে থাকবে, তত ডেপ্রিসিয়েট করতেছে। এখন তার মানে হইতেছে বাজারে $1 বিক্রি হইতেছে এখন 117 টাকায়। আগে $1 বিক্রি হইতো 85 টাকায়। এবার দেখেন ডলার, এই আলু কাদের লাগে? আলু আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে লাগে, এভরিওয়ান, প্রত্যেকটা ফ্যামিলিতে, ব্যাচেলর থেকে শুরু করে একেবারে ফ্যামিলি যেভাবেই ধরি না কেন, আমাদের কনস্ট্রাকশন, আলু মাস্ট আইটেম থাকবেই। প্রতিদিনের খাবারে কোনো না কোনো মিলে আমাদের আলুর ব্যবহার আছে। তো ডলার কিন্তু আবার এরকম আপামর জনসাধারণ সবার কিন্তু লাগে না, মানে ডেইলি লাগে না, অথবা আদৌ লাইফে কখনো সরাসরি লাগে না। একজন রিক্সা পুলার, একজন ডে লেবার, তার কিন্তু তার লাইফে হয়তোবা কখনোই ডলারের কোনো হয়তোবা সে কখনো ডলার টাচই করবে না, কারণ তার ডলারের সরাসরি প্রয়োজন নাই। মূলত ডলার লাগবে কার? যিনি আন্তর্জাতিক লেনদেন করবেন। কারণ একমাত্র ডলারের অ্যাকসেপ্টেবল ট্রানজাকশন হবে
আন্তর্জাতিক ক্ষেত্রে ডলার ছাড়া হবে না, আপনার কাছ থেকে কেউ টাকা নিবে না, তো আপনাকে তাকে ডলারে পেমেন্ট করতে হবে, তাই না? আপনি যদি কোনো কিছু কিনতে চান, আবার যদি বেচতে চান, সেও আপনাকে ডলারে পেমেন্ট করবে। তাহলে এই আন্তর্জাতিক লেনদেন বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ডলার হলো আপনার মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আন্তর্জাতিক মুদ্রা। টাকা না দিয়ে তখন আমাদেরকে ডলারে কনভার্ট করতে হচ্ছে। এখন এই ডলারে কনভার্ট করতে গেলে লাভ লস দুই ধরনের ঘটনা ঘটে। কিভাবে? আমরা একটু দেখি কিভাবে ঘটে। সাপোজ আপনি একজন এক্সপোর্টার এবং একজন এক্সপোর্টার একজন ইম্পোর্টার, এই দুই দৃষ্টি থেকে আমরা জিনিসটা একটু বোঝার ট্রাই করি যে কার জন্য ভালো কার জন্য খারাপ। ওকে, আমার সঙ্গে একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু ভালো কনসেপ্ট। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আপনার ভাইবা তো কিন্তু জিজ্ঞেস করবে। কি বলছিলাম? এক হচ্ছে ডলারের প্রাইস, এক্সপোর্টার, ইম্পোর্টার, রেমিটার, যে দেশের বাইরে থেকে টাকা পাঠায় অথবা দেশের থেকে দেশের বাইরে টাকা পাঠায়, রেমিটার। ধরলাম ইনফ্লো রেমিটার আর কি। তো ডলার প্রাইস হইতেছে $1 সমান, এখানে মনে করুন যে 85 টাকা, ডলার সমান 117 টাকা। এখন দেখেন, যিনি এক্সপোর্ট করেন, বাংলাদেশ থেকে যিনি এক্সপোর্ট করেন, তিনি কি ডলার ইনকাম করেন নাকি ডলার ব্যয় করেন? যিনি দেশের বাইরে এক্সপোর্ট করেন, ডলার আপনি ইনকাম দেশ করে। থেকে কোনো মালামাল, আপনি দেশ থেকে মালামাল কথার কথা ইন্দোনেশিয়ায় আপনি এক্সপোর্ট করলেন, কি করলেন? শার্ট এক্সপোর্ট করলেন। তাহলে ইন্দোনেশিয়া থেকে আপনি পেমেন্ট পাবেন, কি পাবেন? ডলার পাবেন। তাহলে একজন এক্সপোর্টার উনি কিন্তু ডলার ইনকাম করলেন, ডলার ইনকাম করলেন। এখন ডলার ইনকাম করে আগে $10 মনে করেন ইনকাম করছেন। সাপোজ আমরা $10 নিয়ে চিন্তা করি। একজন এক্সপোর্টার $10 এক্সপোর্ট করছেন, তার মানে $10 উনি পেমেন্ট পাইছেন। আগে হলে এই $10 সমান ব্যাংক তাকে 850 টাকা দিত, এখন তাকে দেয় 117 × 10 1170 টাকা। তাহলে এক্সপোর্টারের জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে সে 850 টাকা পাইতো, একই পরিমাণ ডলার এখন সে এক্সপোর্ট করে 1170 টাকা পায়। তাহলে এক্সপোর্টার হ্যাপি নাকি আনহ্যাপি? হ্যাপি। হ্যাপি হ্যাপি। সো লিখলাম যে টাকার মূল্য কমলে, টাকা ডেপ্রিসিয়েট করলে এক্সপোর্টার হ্যাপি, ফাইন। এবার একটু দেখি ইম্পোর্টার কি করতে হবে। যিনি ইম্পোর্ট করবেন, তার মানে তার বিদেশ থেকে মাল দেশে আসে, সে কিনছে কোন একটা মালামাল, এর বিনিময়ে সে ডলার পেমেন্ট করবে। এই ইম্পোর্টারের কাছে তো, আমি একজন ইম্পোর্টার মনে করেন, আমি চায়না থেকে একটা কথার কথা আমি একটা জ্যাকেট আনতেছি, একটা মোটরসাইকেল আনতেছি সাপোজ, বা আমি জাপান থেকে একটা গাড়ি আনতেছি। দীপু স্যার তো আর জ্যাকেট আনবে না, গাড়ি আনতেছে। তো দীপু স্যার গাড়ি আসবে, তাহলে তাকে জাপানে তাকে ডলারে পেমেন্ট করতে হবে। এখন দীপু স্যারের কাছে তো টাকা আছে, ডলার তো নাই। দীপু স্যার কই যাবে? ব্যাংকে যাবে, গিয়ে বলবে ভাই আমি তোমার কাছ থেকে ডলার কিনবো, আমি একটা এলসি খুলতে চাই, এখান থেকে গাড়ি আনবো, এত ডলারের আমার একটা এলসি খুলে দাও। তখন এলসি খুলতে গেলে এখান থেকে 3 মাস পর হয়তো বা তার পেমেন্ট করতে হবে। ব্যাংক বলবে এখান থেকে 3 মাস পর ডলারের দাম আমি ধরতেছি 125 টাকা, তুমি আমাকে টোটাল এখন টাকা পেমেন্ট করো। তাহলে একজন ইম্পোর্টার হিসাবে আমার এখন দরকার $10। এই $10 আগে আমি 850 টাকা পাইতাম। 850 টাকা দিলে এখান থেকে যদি 2022-এ যদি কিনতাম, 2022 আর এটা 2024, 2022-এ যদি কিনতাম আমার 850 টাকা লাগতো। এখন যদি কিনতি তাহলে আমার লাগবে কত টাকা? সরি, এখন লাগবে ওই সে 1170 টাকা। সরি, 117 × 10 আমার লাগবে 1170 টাকা। তাহলে এখন আমার গাড়ি কিনতে গেলে বেশি পরিমাণ টাকা লাগতেছে না আগের তুলনায়? জি তাহলে জি এখন স্যার। আমি যখন ইম্পোর্টার, আমি কি হ্যাপি নাকি স্যাড? স্যাড। স্যাড। একজন রেমিটার, সাপোজ দীপু স্যারের কোন একজন বন্ধু, উনি ইউএসএ তে থাকেন, ইউএসএ থেকে উনি টাকা পাঠাবেন, $10 পাঠাবেন, ডলার পাঠাবেন দীপু স্যারের অ্যাকাউন্টে। দীপু স্যার এখন এখান থেকে 2022 সালে এই $10 পেতেন 850 টাকা, একই রকম ভাবে এখন পাবেন
1170 টাকা। তাহলে কি এই দীপু স্যারের বন্ধু যিনি পাঠাচ্ছেন বা দীপু স্যার যিনি পাচ্ছেন তারা দুইজনই হ্যাপি নাকি স্যাড? হ্যাপি। 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 দিস ইজ সিম্পল ইকুয়েশন যে টাকার অবমূল্যায়ন হলে যিনি এক্সপোর্টার এবং যিনি রেমিটার আর্নার বা রেমিটেন্স আর্নার বা রেমিটার তারা দুইজনই কি হন? বুস্ট আপ হন। ক্ষতিগ্রস্ত হন কে? ইম্পোর্টার। ইম্পোর্টার। এখন সামগ্রিকভাবে আমাদের দেশের উপর ইম্প্যাক্ট কি? গুড নাকি ব্যাড? ব্যাড। হোয়াই? আমরা তো স্যার হোয়াই ব্যাড? আমদানি আচ্ছা। বেশি করি, তো আমাদের সেট হওয়ার কথা না। এক্স্যাক্টলি। আমরা অনেক বেশি ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। ইম্পোর্ট করে আওয়ার বেশি। ইম্পোর্ট স্যার। ইজ মাস মোর গ্রেটার দেন আওয়ার এক্সপোর্ট। এক্সপোর্ট। এক্সপোর্টের তুলনায় আমার ইম্পোর্ট অনেক বেশি। এই গল্পটা তো এতক্ষণ আমরা বিভিন্ন ব্যবসায়ীদের গল্প বললাম। বাংলাদেশের গভর্নমেন্টের বা রাষ্ট্রের কিছু বেসিক ইম্পোর্টেশন আছে। বেসিক ইম্পোর্টেশন, বেসিক ইম্পোর্ট, পেট্রোলিয়াম, এলএনজি, কোল। দুনিয়ায় যেখানে যাই হোক না কেন বাধ্যতামূলক এই তিনটা জিনিস বাংলাদেশ গভর্নমেন্টকে অতি অবশ্যই, প্রাইস যাই হোক, তেলের ব্যারেল 80 টাকার জায়গায় এটা যদি 140 টাকা হয়, বাধ্যতামূলক পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হবে, এলএনজি ইম্পোর্ট করতে হবে, কোল ইম্পোর্ট করতে হবে, নাহলে সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকবে, দেশে পুরো ম্যাসাকার হয়ে যাবে। সো এট এনি কস্ট এটা তাকে ইম্পোর্ট করতে হবে। 2 নাম্বার, ফুড গ্রেন। প্রায় 10 লক্ষ মেট্রিক টন ফুড প্রতি বছর আমাদের খাদ্য ঘাটতি। এটা আমাকে আনতে হবেই, মাস্ট, নাহলে হাহাকার তৈরি হয়ে যাবে। সো এটা আমাকে বাধ্যতামূলক পারচেজ করতে হবে। আর আছে হইতেছে আরেকটা কি যেন ভুলে যাচ্ছি। আরেকটা আইটেম কি যেন খুব বেসিক ইম্পোর্ট, হোয়াটএভার, আরেকটা আইটেম আছে, আমি এখন রিকল করতে পারছি না। সো এই যে এই বাংলাদেশ সরকারের বা রাষ্ট্রের এই যে বেসিক ইম্পোর্টেশন, এইখানে এই মুহূর্তে বাজার মূল্যে মিনিমাম $15 বিলিয়ন আমাদের এভারেজ ইম্পোর্টেশন আছে। এখন দেখেন এই টাকাটা, এই $15 বিলিয়ন তো আমরা জেনারেট করি না, আমরা জেনারেট করি আসলে টাকা, তাই না? টাকা জেনারেট করি আমাদের বাজেটটা যে সবকিছু বিডিটিতে। তো এই ইম্পোর্টের জন্য কিন্তু আমাদের একটা স্যাংশন ছিল। স্যাংশন ছিল না একটা? জাতীয় বাজেটে কিন্তু একটা স্যাংশন ছিল। তাহলে যে স্যাংশন ছিল যত টাকায়, যত হাজার করোড় টাকা, সেটাকে যদি আমরা এখন এক্সচেঞ্জ রেট দ্বারা কনভার্ট করি, ওই $15 বিলিয়ন হইতে গেলে আমার মিনিমাম 2000 কোটি টাকা শর্ট হয়ে যাবে, শুধুমাত্র এক্সচেঞ্জ রেটের কারণে। সো এই 2000 কোটি টাকা খাতা কলমে কিন্তু আমাদের শর্টেজ, কারণ এই $15 বিলিয়ন কিন্তু আমার বানাইতে হবে। $15 বিলিয়ন বানাইতে গেলে এখন বেশি পরিমাণ টাকা দরকার হবে। সেই বেশি পরিমাণ টাকা আমার বাজেটে কিন্তু রাখা নাই, তাহলে বাজেট ঘাটতি অনেক বাড়বে, অনেক পরিমাণ বাজেট ঘাটতি বেড়ে যাবে। ঠিক আছে? আবার এই যে এই ইম্পোর্টেশন, এই যে $15 বিলিয়ন যে ইম্পোর্টেশন করতে হবে, এর পরিমাণ এটা এটা কিন্তু একেবারে এটা তাহলে পুরোটা চলে আসবে কিন্তু আসলে আমাদের কনজিউমারদের কাছে, তাই না? আমাদের, কারণ দেখেন যে পেট্রোলিয়ামের, ও আরেকটা হইতেছে ফার্টিলাইজার, ফার্টিলাইজার বিগ অ্যামাউন্ট আমাদের ইম্পোর্ট করতে হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে ফার্টিলাইজার, এটা রিকল করতে পারছিলাম না। সো এই বেসিক ইম্পোর্টেশনের পাশাপাশি বেসরকারি খাতের যে হিউজ ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টেশন আছে, বিশেষ করে র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, অ্যাক্সেসরিজ, এইগুলোর ইম্পোর্টেশন অনেক পরিমাণ কস্টলিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। সো যিনি একই সঙ্গে এক্সপোর্টার এবং ইম্পোর্টার, একই সঙ্গে এক্সপোর্টার এবং ইম্পোর্টার যিনি, তার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি নেট লস হওয়ার চান্স আছে, জানেন? এই হ্যাপি আর স্যাড এর সংমিশ্রণে যে হাইব্রিড ফিলটা হবে, দ্যাট মাইট বি
মেলানকলি। স্যাড যদি হয় হু হু করে কেঁদে দেওয়া, হ্যাপি মনে হয় যদি উল্লাস, তাহলে মাঝখানে বলতে পারি যে যিনি একই সঙ্গে ইম্পোর্টার এবং এক্সপোর্টার, তার অবস্থা মেলানকলিক থাকবে, উনি আর আলটিমেটলি হ্যাপি থাকবেন না, কারণ আলটিমেটলি এখানে তার এক্সচেঞ্জ লস বেশি হবে। কারণ কি? কারণ একজন এক্সপোর্টারের ক্ষেত্রে উনি যখন ডলার ইনকাম করে আনেন, ওই ডলার ইনকামের এগেনস্টে ব্যাংক কিন্তু তার কাছ থেকে ডলারটা পারচেস করে। সো পারচেস করার সময় কিন্তু খুব কি বলা যায়, খুব কনজারভেটিভ প্রাইস চার্জ করে। কিন্তু ওই ওই একই ব্যক্তি যখন ইম্পোর্টার, তার কাছে যখন ডলারটা সেল করবে, ব্যাংক যখন সেল পজিশনে থাকবে, তখন তার কাছ থেকে আসলে 125 টাকা করে চার্জ করবে। স্যার এই সো টাকাটা আলটিমেটলি সবসময় সেম হয় না? না, আরে ভাই, এটা হয়, এটা ডলারের একটা কষাই। ব্যাংকার মানে বুঝেন, ব্যাংকার হলে তো এক একটা কষাই। আপনার 10 মিনিট পরে ডলারের রেট 50 পয়সা বাড়াই দিতে পারে, একটু পরে বলতে পারে যে না, আমার এখন আর ইয়ে নাই, 50 পয়সা বেশি লাগবে। এগুলো একটা সব চামার এবং কষাই। আপনার কোনো ধারণা নেই মানে এইগুলা যে কর্পোরেট লেভেলের যে ডিল গুলা, এগুলা কতটুকু মানে কি বলা যায়, টায়ারসাম। হ্যাঁ, এইগুলা যখন আস্তে আস্তে বড় হবেন তখন বুঝতে পারবেন। এই হলো সিনারি। সো আলটিমেটলি এই যে ডলারের এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন হওয়ার ফলে আলটিমেটলি লাভবান হবেন যে ভদ্রলোক বা যে প্রডিউসার বাংলাদেশের লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করে সেটা এক্সপোর্ট করে। তার মানে হচ্ছে তার ইম্পোর্ট করে ভ্যালুয়েট করে এক্সপোর্ট করা লাগে না, সে লোকাল মার্কেটের লোকালি অর্গানাইজড লোকালি সোর্সড বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থেকে প্রোডাকশন করে সেটা যখন এক্সপোর্ট করবে, তখন আলটিমেটলি সেই এক্সপোর্টারের ক্ষেত্রে একটা দারুণ বুস্ট আপ হবে। সো এই যে হ্যাপিটা যে বলেছিলাম, একজন এক্সপোর্টারের ক্ষেত্রে হ্যাপিনেসটা ডিপেন্ড করে যে উনি কি ইম্পোর্টেড র মেটেরিয়ালস প্রক্রিয়াজাত করে নাকি লোকালি সোর্সড র মেটেরিয়ালস এর এগেনস্টে উনি ভ্যালুয়েশন করে। আমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। জি স্যার। সো আমরা এবার একটু এসে চলে যাই আমাদের যেখানে ছিলাম, কত নম্বরে ছিলাম? 25। তাহলে 27। এখন দেখেন এই প্রশ্নটা দেখেন তো ক্লিয়ার কাট, আমরা অ্যানসারটা এখন মনে করতে পারবো কিনা বা বলতে পারবো কিনা। ইফ লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট, importers discourage to import and import falls, is it True. ট্রু স্যার। true? Yes, কেন যখন লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, টাকা এখন ডলার 117 টাকা হয়ে খরচ গেছে, বেশি হবে। তো ইম্পোর্টার তো অবশ্যই ডিসকারেজড হবেন টু ইম্পোর্ট, এবং ইম্পোর্ট অবশ্যই ফল করবে। এটাই পরিবার সঞ্চয়পত্র হ্যাজ এ ম্যাচুরিটি অফ 3 ইয়ার্স। পরিবার সঞ্চয়পত্রের ম্যাচুরিটি কত? 5 years. 5 ইয়ার্স। তো এটা ফলস, Five. এটা অ্যান্সার হবে 5 ইয়ার্স, নট 3 ইয়ার্স। ওকে, social security payments are distributed by using NPSB platform. False. False. এটা হয় False. BEFTN দিয়ে, BEFTN. BEFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এর পার্টিকুলার সম্ভবত রিডিং ম্যাটেরিয়ালস আছে, পড়ে নেবেন। জনতা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্যাংক ইন বাংলাদেশ ইন টার্মস অফ ব্রাঞ্চ নেটওয়ার্ক। False. এটা ফলস, এটা হবে অগ্রণী। অগ্রণী ব্রাঞ্চ নেটওয়ার্কের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট। বাংলাদেশ ব্যাংক ইনভেস্ট দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন ট্রেজারি বিল, রেপো এন্ড আদার গভর্নমেন্ট পেপার ইন দ্য রেসপেক্টিভ কারেন্সিজ। ইয়েস, ট্রু। True. ট্রেজারি বিলে করে, True. রেপোতে, অন্যান্য দেশের রেপোতে বা গভর্নমেন্ট পেপারে। রেপো মানে বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য একটা দেশের টি বিল, তাদের ট্রেজারি বিল কিন্তু ক্রয় করতে পারে। এই যে ট্রেজারি বিল রেপো অংশ নেয়, তার মানে হচ্ছে যে ট্রেজারি বিল বা বন্ড অন্যান্য দেশের, সেগুলো কিন্তু কিনতে পারে তার রিজার্ভের টাকা দিয়ে ইনভেস্টমেন্ট হিসেবে। 32, অগ্রণী ব্যাংক লিমিটেড ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন রেসপেক্ট অফ ডিপোজিট বা অ্যাসেট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ, ইজ ইট? True. False. False. জনতা জনতা ব্যাংক। আচ্ছা, ব্রাঞ্চের দিক থেকে হচ্ছে ট্রু, বাট হ্যাঁ, ডিপোজিট বা অ্যাসেটের দিক থেকে, ডিপোজিট হইতেছে লায়াবিলিটি আর ওটা হচ্ছে অ্যাসেট।
মানে লোন হইতেছে গিয়ে তার অ্যাসেট। ওকে, এটা হবে জনতা ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইজ দ্য লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। True. True. ফলস, True. এটা পূবালী পূবালী ব্যাংক স্যার। পূবালী ব্যাংক। হ্যাঁ, ইসলামী ব্যাংক শরিয়া বেসড লার্জেস্ট ব্যাংক, কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এর মধ্যে পূবালী ব্যাংক হইতেছে লার্জেস্ট কি বলে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। অনলি প্রাইমারি ডিলার্স ক্যান সাবমিট বিডস ইন দ্য অকশন অফ ট্রেজারি বিল এন্ড বন্ড। ট্রু, True. শুধুমাত্র True. প্রাইমারি ডিলার ব্যাংকস গুলো অংশ নিতে পারে। অনলাইন ব্রাঞ্চেস অফ দ্য শিডিউল ব্যাংকস আর কানেক্টেড উইথ বিডি আরটিজিএস সিস্টেম। ট্রু, True. সব True. আরটিজিএস সিস্টেমে যে অনলাইন ব্যাংকিং বলি, এটা টেকনোলজিটার নাম হচ্ছে আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম। কারেন্ট বেস ইয়ার ফর জিডিপি ক্যালকুলেশন ইজ 2005-06। False. False. ফলস, 2015-16। নতুন ভাবে বেস ইয়ার চেঞ্জ করা হয়েছে 2015-16। ফর্মার নেম অফ উত্তরা ব্যাংক ইজ দ্য ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। False. 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 ফলস, এটা হলো পূবালী ব্যাংকের পূর্ব নাম। পূবালীর পূর্ব নাম হলো ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। সামনে অনেকে পূবালী ব্যাংকের কিন্তু ইয়ে থাকতে পারে, কি বলে ভাইবা থাকতে পারে। ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ছিল তার পূর্ব নাম। Any individual can buy government security through primary dealer schedule banks in auction. True. True. যে কোনো ব্যক্তি কিন্তু গভর্নমেন্ট এই যে ট্রেজারি বিল বন্ড এগুলো কিন্তু কিনতে পারে চাইলে। ওকে, যিনি সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন যে আমার কোনোভাবে যেন টাকা মাইনা যায়, তাদের জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো ভালো অপশন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইজ দ্য ফার্স্ট ফরেন কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ। True. ট্রু। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন দেশের মালিকানায়, কোন দেশ বেসড? ইউকে বেসড। Okay. People can purchase সঞ্চয়পত্র from any bank. False. ফলস, শরিয়া বেসড ব্যাংকে বিক্রি করা হয় না, শুধুমাত্র কনভেনশনাল ব্যাংকে, অনলি কনভেনশনাল ব্যাংকে। শরিয়া বেসড ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র ক্রয় করা যায় না। A member of the legislature or a local government cannot be a governor. True. 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 Okay. Khoksha Jainpur Loan Company was the previous name of Jubilee Bank. True. True. লেজিসলেচার মানে কি? লেজিসলেচার Legislation সংসদ। লেজিসলেচার মানে হচ্ছে সংসদ, মানে সংসদ সদস্য। হ্যাঁ, লেজিসলেচার, মেম্বার অফ লেজিসলেচার or local government cannot be a governor. Primary dealers can place bids in auction for treasury bill and bond. True. True. High value check amounts 10 lakh or above. False. 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 5 lakh or above. 5 lakh or above. Okay. Banks and financial institutions can use government securities as collateral only to borrow funds in the repo market. True. True. ওই যে এর কথা বলেছিলাম। Treasury bills are short-term government securities whose maturity is up to 1 year. True. True. False. শর্ট টার্ম হয় সবসময় 1 বছর বা তার কম হলে শর্ট টার্ম যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটার ম্যাচুরিটি 1 ইয়ার অর লেস, মানে লেস দ্যান 1 ইয়ার বলা হয়, 1 ইয়ার অর লেস না, এটা ভুল বলেছি। লেস দ্যান 1 ইয়ার সেটা হচ্ছে শর্ট টার্ম, এন্ড মোর দ্যান 1 ইয়ার হলে সেটা লং টার্ম। টি বিল আর একটা হলো টি বন্ড, দুইটা কিন্তু আলাদা। বিলটা হইতেছে শর্ট টার্ম, এটা হলো শর্ট টার্ম মানে হচ্ছে এটার ম্যাচুরিটি লেস দ্যান 1 ইয়ার। এটা লং টার্ম, এটার ম্যাচুরিটি 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হতে পারে। এটার 7 দিন 15 মানে অল্প অল্প থেকে 364 দিন পর্যন্ত। হ্যাঁ, 7 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। রিডিং ম্যাটেরিয়ালস আছে, টার্ম গুলো একটু জেনে নিবেন।
Okay. Financial institutions can issue checks, pay orders, or demand draft. False. Financial institution, false. মানে যারা ওই যে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক না, নন ব্যাংক, তারা কিন্তু এগুলো ইস্যু করতে পারে না। কার্ড বেসড ট্রানজাকশনস আর BEFT and platform. False. False. NPSB platform. NPSB. National Payment Suisse Bangladesh. National Payment Suisse Bangladesh. Islami Bank Bangladesh Limited is the largest Sharia-based commercial bank of Bangladesh. True. যেটা বলছিলাম যে largest Sharia-based bank. Islamic Bank Bangladesh Limited is the first Sharia-based Islamic bank in South Asia, established in March 1983. True. এখানে শিখার জিনিস হইতেছে 1983. First South Asian Sharia-based bank. ICB is a specialized money market intermediary. False. Capital market False. হবে। এটা হলো ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট না, এটা ক্যাপিটাল মার্কেট, শুধুমাত্র ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করে থাকে। ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি। অগ্রণী ব্যাংক লিমিটেড ইজ দ্য ফার্স্ট স্টেট এন্ড কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ টু ইন্ট্রোডিউস এজেন্ট ব্যাংকিং। ট্রু। ব্যাংকের নামটা আবার মনে রাখবো, অগ্রণী। কারেন্সি নোট ভ্যালুইং টাকা 2 and 5 is the responsibility of Bangladesh Bank. False. False. বাংলাদেশ সরকারের। Ministry of Finance. বাংলাদেশ সরকারের represented by Ministry of Finance, MOF, Ministry of Finance. Bond is a fixed income debt security. True. এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। What is the bond? Sonali Bank is the largest bank in Bangladesh in terms of branch network. True. Foreigners or foreign institutions cannot buy Bangladesh government treasury bond. False. False. কিনতে পারে, অবশ্যই যে কেউ কিনতে পারে। এটা কিনতে চাইলে গভর্নমেন্ট অঢেল বিক্রি করতে রাজি, কোনো সমস্যা নাই। সো যে কেউ এটা কিনতে পারে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেমন অন্য দেশের ট্রেজারি বন্ড কিনতে পারে, সেখানে বিনিয়োগ করতে পারে, একই রকম ভাবে গভর্নমেন্টও সেটা পারে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা পারে ফরেনাররা। ইফ লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েটস, এক্সপোর্টার্স এনকারেজ টু এক্সপোর্ট মোর এন্ড এক্সপোর্ট বুস্ট। লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট হলে, হ্যাঁ, ফলস। ডেপ্রিসিয়েট হলে হতে পারে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিলংস টু ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা কি ফর্মাল নাকি Semi-formal. এটা একটা সেমি ফর্মাল ইনস্টিটিউশন। সেমি ফর্মাল, নট ফর্মাল। ফর্মাল ইনস্টিটিউশন হইতেছে 4টা রেগুলেটরি বডি আছে, বাংলাদেশ ব্যাংক, ইদ্রা, বিসেক এবং আরেকটা হইতেছে এমআরএ। এই 4টা রেগুলেটরের আন্ডারে যে সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আছে তারা ফর্মাল সেক্টর, এর বাইরে বাকি সব সেমি ফর্মাল বা ইনফর্মাল সেক্টর। Non-resident individual and institutional investors can also participate in primary and secondary market, but only in treasury bill. Non-resident individual. Treasury bond. T-bond. False. Okay. As taka is not convertible in capital account, resident owned capital is not freely transferable abroad. True. বাংলাদেশ থেকে চাইলে টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া যায় না। যারা গিয়েছে তারা সবাই মানি লন্ডারার। ওকে, আমরা ওয়ার্কবুক কত পর্যন্ত করেছিলাম? এখানেই মনে হয় আছে 17 পর্যন্ত, রাইট? জি স্যার 17 পর্যন্ত করেছি। 18 নাম্বার, আউট অফ দ্য টোটাল 36 FIs মানে হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, 2 is fully government owned, 1 is the subsidiary of a state-owned commercial bank. State-owned commercial bank-এর subsidiary আছে একটা। 20 were initiated by private domestic initiative and 13 were initiated by joint venture initiative. এগুলা হইতেছে কারা? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বাংলাদেশে কতগুলো আছে এখন? 36. 19 নাম্বার, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ম্যাচুরিটি অফ সঞ্চয়পত্র ইজ কত বছর? 5 এবং 3 5 years, 3 3 years. 20 নাম্বার, ইন 20 what সাল? কত সাল?
বাংলাদেশ ব্যাংক launched its maiden সুসুক বন্ড, 2020 প্রথম সুসুক বন্ড 2020 সালে। সুসুক বন্ড হইতেছে শরিয়া বেসড ফাইন্যান্সিয়াল ডেট ইনস্ট্রুমেন্ট। এটার রেন্টাল হ্যাঁ কথা বলছি। আমি বলছি 4.6 উনি সেকেন্ডে ভালো আর কি, এখন শেষ হয়ে যাবে, আমি আবার ক্লাস শেষ করি। বলছি যে এমবিবিএস বাড়াতে পারি কি যদি নাই। 21 there are 19 19 Bangladesh Bank authorized gold dealers. 22 there are 234 Bangladesh Bank authorized money changers, যারা মানি এক্সচেঞ্জ করে, ফরেন কারেন্সি ডিল করার জন্য যারা লাইসেন্সড এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলা। বাংলাদেশ ব্যাংকের এরকম অথরাইজেশন আছে 234টি প্রতিষ্ঠানের। বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম BSCPS started operation in October in which year? 2010 BSCPS 2010 24 in which year Jubilee Bank got permission to become a commercial bank? কত সালে? 1988 1968 সালে জুবিলি ব্যাংক পারমিশন পেয়েছিল কমার্শিয়াল ব্যাংক হিসেবে কাজ করার। ইন জুন হোয়াট 2021 government cancelled the registration of Jubilee Bank and finally scheduled for liquidation in 2022. Bangladesh Samobai Bank Limited is the apex body, apex bank in cooperative sector of Bangladesh, founded in March which year? 183 1948. Grameen Bank 1983. 1983 Bangladesh real-time gross settlement system during introduced কত সালে হয়েছে? 2015 RTGS. Arab Bangladesh Bank Limited was established on April কত তারিখ? 12 April 12 1982, more significant year. Bangladesh Bank, present Bangladesh Bank governor is the কততম? 12তম 12th man in this place or seat. Total number of office of Bangladesh Bank. 10টা The Central Bank of West African States is a central bank serving how many West African countries? 8. West African 8টা দেশের সমন্বিত সেন্ট্রাল ব্যাংকের কাজ করে। 32 Islami Bank Bangladesh Limited is the first Sharia based Islamic bank in the Southeast Asia, established in March কত সাল? 30 1983. Okay, 1983. There are how many UK based and how many USA based foreign bank? 2 UK দুইটা UK, একটা দুইটা USA based। USA এই দুইটা হইতেছে SCB HSBC UK based, আর USA based হইতেছে CTNA এভাবে লেখে CTNA হইতেছে USA based bank. Sonali Bank Limited is governed by a board of directors consisting of how many members? 11 member. Nagad Finance Limited PLC got licensed as a financial institution on May কত তারিখ? আপনারা এত নয়েজ করেন কেন? এত নয়েজ করতেছেন, আপনারা কি পড়াশোনা করেন? চারপাশে সব গল্প করতেছেন, সেগুলো আমরা আবার শুনতেছি। এই কে কথা বলতেছেন? দেখেন তো কি নাম, ওনার নাম বলেন তো। স্যার রাকিব। এই রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? রাকিব, আপনাদের ওখানে সমস্ত হইচই আমরা শুনতে পাচ্ছি। একটু ধৈর্য ধরে একটু কেয়ারফুল থাকি, ওকে? 36 there are how many active non-scheduled banks are operating currently in Bangladesh? 4 active non-scheduled banks. এবার কি ওই যে 4টা আর 5টার অ্যানসারটা পাইছেন? বাদ যাবে কোনটা? বাদ যাবে কিন্তু জুবিলি ব্যাংক বাদ, কিন্তু আবার এই গ্রামীণ ব্যাংক কিন্তু বাদ যাবে না।
জুবিলি বাদ দিয়ে অ্যাক্টিভ নন শিডিউল ব্যাংক আছে এখন 4টা। ওকে, ওইটা পুরোপুরি এখনো লিকুইডেটেড অফিসিয়ালি না হওয়া পর্যন্ত এইভাবে অ্যাক্টিভ নন অ্যাক্টিভ এভাবে আর মনে রাখতে হবে বা ঝুলে থাকতে হবে। The banking system of Bangladesh at independence consisted of how many branch offices of the former State Bank of Pakistan? কয়টা অফিস ছিল তাদের? 2 branch, 19 Two হচ্ছে large, branch। আচ্ছা, how many large commercial banks? 17, 14, সতেরোটা, এবং স্মল ব্যাংক ছিল 14টা। এগুলা সবগুলা মার্চ করে টোটাল কয়টা ব্যাংক হয়? ছয়টা, ব্যাংক স্যার। হয়। 6টা, কোন আইনের দ্বারা হয়? আইনের নামটা কি? বাংলাদেশ bank order, নো 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 nationalization order, বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972 না দিলেও মার্চ দিবে না, আইনের নামই এটা, বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972। আর এই দুইটারে মিলে কি হয়? এই দুইটারে মিলে হয় বাংলাদেশ ব্যাংক। এটা কোন আইনের দ্বারা হয়? BB order 1972, বিবি অর্ডার 1972। সো সবগুলার কিন্তু আইনি ভিত্তি আছে। এই 6টা, এটাকে বলা হয় ন্যাশনালাইজেশন, জাতীয়করণ করা হয়, ন্যাশনালাইজেশন অর্ডার। এর জন্য নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972। আবার 83-তে এসে দুইটা ব্যাংক, পূবালী আর উত্তরা, বেসরকারি ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক ডিন্যাশনালাইজেশন অর্ডার 1983। ডিন্যাশনালাইজেশন মানে হচ্ছে বেসরকারীকরণ বা বিরাষ্ট্রীয়করণ, ডিন্যাশনালাইজেশন বিরাষ্ট্রীয়করণ। সো এটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিন্যাশনালাইজেশন অর্ডার 1983। এগুলো একটু মনে রাখার ট্রাই করব। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি ইজ দ্য অপারেশনাল সিন্স কত সাল থেকে? 2012, এনপিএসবি 2012। There are how many BB authorized payment service provider PSP? 18, 18টা পিএসপি আছে, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, যাদের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন সার্ভিস পে করি। হ্যাঁ, এই যে এসএসএলএস কমার্স, এরকম এরা একটা পিএসপি। এই ধরনের প্ল্যাটফর্ম গুলোকে বলা হয় পিএসপি। রেগুলেটরি ফিনটেক ফ্যাসিলিটেশন অফিস is established in October 2019, 2019. Still on টাকা and 5 টাকা are introduced in, sorry, স্টিল টাকা 5, স্টিল এই পর্যন্ত স্টিল টাকা 5 মানে 5 টাকার কয়েন, এটা 1994 সালে। স্টিল 2 টাকা কয়েন 2004। ওকে, Riz Bank is the world's first or oldest central bank founded in the year, in which year? 1668. First 1 টাকা and 100 টাকা note was introduced on March 4 March, 1972. 4 March 1972. European Central Bank is one of how many institutions of the European Union established on June dash? 7, 7টা ইনস্টিটিউশন আছে, তার মধ্যে ইসিবি একটা। আর এটা হয়েছে জুন 1, 1998 সালে। 45. There are how many banks performing as primary dealer? 24, Central Depository Bangladesh Limited (CDBL) was formed in the year 2000. 1 paisa coin introduced in 1974, 1974 and 1 টাকা coin 1975. 75, Tenure of Bangladesh Bank Governor, 4 years, sorry, tenure হচ্ছে 4 years, age হচ্ছে 67 years, আর ডেপুটি গভর্নর হলো 3 years. 49. Deputy Governor are there in Bangladesh now? কতজন আছে? 4 জন,
চারজন। চারজনের নামই, যারা ভাইভাতে যাবেন সামনে, চারজনের নামই সুন্দরভাবে মুখস্থ করে যাবেন। There are how many Bangladesh Bank recognized and BSEC licensed credit rating 8. agencies? 8. 8. 8. Okay. Multiple choice. Which of the following countries' central bank name doesn't started with Reserve Bank of ওই country? যেমন রিজার্ভ ব্যাংক অফ জিম্বাবুয়ে, রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা হবে না, সাউথ আফ্রিকার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকান India. রিজার্ভ ব্যাংক নাকি যেন একটা সাউথ আফ্রিকা নাম হচ্ছে সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক। ওকে। হুইচ কান্ট্রি বেসড ব্যাংক ইজ নট অপারেটিং ইন বাংলাদেশ? হংকং। হংকং এর কোনো ব্যাংক বাংলাদেশে নাই। এইচএসবিসি শুনলে মনে হয় হংকং হলো ওই যে হংকং সাংহাই মানে ব্যাংকিং কর্পোরেশন, এটা মনে হতে পারে, বাট এইচএসবিসি কিন্তু এখন ইউকে বেসড ব্যাংক। ওকে, এখন কিন্তু আর হংকং বেসড ব্যাংক নাই। হু ওয়াজ অর ওয়ার দ্য সেন্ট্রাল ব্যাংক গভর্নরস এট দ্য টাইম অফ বঙ্গবন্ধু? এই নাম্বারটা হবে না, এ আর বি। এ এন্ড বি দুটোই ঠিক আছে, এ এন্ড বি দুটোই। এজন্য ওই যে মেয়াদকাল গুলো একটু ভালো করে দেখে নেবেন, কাদের মেয়াদকাল কোন সময়ের। এটা একটু পেজডি দিয়ে প্রশ্নটা করা হয়েছে, যেন আপনি মেয়াদকাল গুলো একটু দেখে আসেন। ফাইন্ড দ্য কান্ট্রিজ হুজ সেন্ট্রাল ব্যাংকস নেম স্টার্টস উইথ মনিটারি অথরিটি অফ দিস কান্ট্রি আর কি। এ এবং সি দুটোই, মাকাও এবং সিঙ্গাপুর দুটোই। সঞ্চয়পত্র ক্যান নট বি ইস্যুড ফ্রম Sharia based bank. Bangladesh electronic fund transfer network doesn't cover which one of the following services? Doesn't cover ATM ATM. ATM কারা কভার ATM করে? ATM কোন টেকনোলজি কভার করে? একটু আগে পড়ে আসছি। ATM কভার করে NPSB। NPSB ATM কভার করে। ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ facilitates all except নিচে কোনটা ই করে না? বি নাম্বারটা। বি নাম্বার ইএমআই পেমেন্ট করবে হচ্ছে বিএফটিএন, ওটা এনপিএসবি এর কাজ না। ওকে, ফাইন্ড দ্য countries whose central bank's name starts with National Bank of Dash except Albania. Okay, over the counter and trade orchestration is related to government securities. Answer তো এখানে দেওয়া আছে। Which of the following institutions belongs to semi formal sector? HDFC, House Building Finance Corporation, it is semi formal sector financial institution. Which of the following is not a primary operation in the money market? C, secondary trade of treasury bond. In Bangladesh, denomination of commemorative banknotes are available except commemorative মানে হচ্ছে স্মারক নোট। কত টাকা স্মারক নোট নাই? 80 টাকা স্মারক নোট নাই, বাকিগুলা আছে। সো এটা হইতেছে আপনাদের ওয়ার্কবুক। আশা করি পড়ে ফেলবেন। এগুলো কিন্তু শুধুমাত্র কাজের গরু যেন শুধুমাত্র মানে খাতায় না থাকে, গলেও কিন্তু থাকতে হবে। আলটিমেটলি এত আয়োজন নিষ্ফল যদি পরীক্ষায় আসে আপনি না পারেন। আশা করি আপনারা সেটা পারবেন। 9টা বেজে গিয়েছে, ক্লাসটা একটু ডিলে করে 10:30 শুরু করব। নিয়ে কথা বলতে চাইছিলাম। 42 স্যার, হ্যাঁ ট্রু ফলসের 42 নাম্বারটা একটু। হ্যাঁ, এখানে কি হচ্ছে কি আপনার জোনপুর ব্যাংক হবে না, লোন কোম্পানি হবে? 42 নাম্বার ট্রু ফলস। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে কি লোন কোম্পানি হবে না জোনপুর ব্যাংক হবে? এটা লোন কোম্পানি নাম ছিল না, ওদের ওয়েবসাইটে দেখলাম ছিল আপনার খোকসা জোনপুর ব্যাংক দেয়া ছিল, এই জন্য একটু এটা কনফিউশন ছিল। পরবর্তীতে নাম হয়তো বা পরিবর্তন হয়েছে। এটা আপনি দেখবেন ওই যে প্রাইমারি লেভেলে এটা নাম ছিল ওই যে খোকসা জনপুর লোন কোম্পানি ওই সময়। এটা একটু দেখলে ওটা আবার বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন রকম এটা আছে। হ্যাঁ, এটা ট্রু আছে, এটা ঠিক আছে। জুবিলি ব্যাংকের আদি নাম হচ্ছে খোকসা জনপুর লোন কোম্পানি।
আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে নেক্সট ক্লাস একটু ডিলেতে নিব 10:30টায় আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব 2 নাম্বার ক্লাস ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আশা করি সবাইকে পাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুভকামনা স্যার ভালো থাকবেন